আলম নামে একজন ভদ্রমহিলা, যিনি এমনি আমাদের এই সোসাইটিতে মোটামুটি পরিচিত এই অর্থে উনি মডেলিং করেন, অভিনয় করেন, এবং তারও চেয়ে বড় পরিচয় হলো 2020 সালে মিস আর্থ নামক একটা সুন্দরী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। এই মেঘনা আলমকে আমি আগে চিনতাম না, আমি এই লাইনে খুব বেশি একটা যোগাযোগ নেই, কাজে আমি চিনতাম না। কিন্তু গতকাল তাকে আমি যেভাবে চিনলাম, আমি আসলে এভাবে চিনতে চাইনি। আমি মেঘনা আলমকে চিনলাম, এবং মেঘনা আলম যে ঘটনার মাধ্যমে তাকে চিনলাম, তার মাধ্যমে আমি এই রাষ্ট্রকে চিনলাম, এই সরকারকে চিনলাম, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনলাম, এবং আমাদের বিচার বিভাগ ও আইনকে চিনলাম। তিনি কালকে একটা ফেসবুকে লাইভ করেছেন। এই লাইভটা আমি দেখেছি, পুরো লাইভটাই আমি দেখেছি। লাইভটা এমন, একজন নারী তিনি ফেসবুকে তৈরি ঘরে এসে, অপ্রস্তুতভাবে এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন, 15-20 জন, কখনো বলছেন 20-25 জন লোক দরজা ধাক্কাধাক্কি করছে, তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। এবং মেঘনা আলম তখন ওই কি হোল দিয়ে তাকিয়ে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন। তিনি বলেছেন যে যদি আপনারা, তারা ভাটারা থানা থেকে, মেঘনা আলমের বাসা হলো বসুন্ধরা আবাসিক এলাকায়, তিনি বারবার বলছিলেন আপনারা যান, আমি আমার উকিল নিয়ে আপনাদের থানায় আসছি। কিন্তু তারা অপেক্ষা করেননি, এবং ওনারা বারবার বলছেন যে আপনারা, প্রথমবার মেঘনা আলমের কথা থেকে যতটুকু বোঝা গেল সেই লাইভে, উনি বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দেখতে আসছেন, আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছে। তো আসলে আপনারা কী চান? এই ভিডিও করতে করতে আমরা দেখলাম উনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন, এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে ওই পুলিশ তারা ঢুকে দ্বিতীয় ঘরেরও ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেল। এখানে তারপরে মোবাইলটা অফ হয়ে গেল, এবং মেঘনা আলমের ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই, কিন্তু এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে, অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমাদের সমাজের অনেকেই সেই ভিডিওটা আপ করেছেন, শেয়ার করেছেন। এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশও একটা বিবৃতি দিয়েছে, ডিএমপি একটা বিবৃতি দিয়েছে। ডিএমপি কি বলেছে? ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে। পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে যে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা, এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না। আইনের আশ্রয় নেওয়ার অধিকার তো সবারই আছে, এটা ডিএমপিকে আবার তথাপি কথাটা বলতে হবে কেন? আমি বুঝলাম না ডিএমপি কি হিসাবে এই ধরনের একটা বিবৃতি দিল। তো এটুক থেকে বোঝা গেল যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তাহলে ওই সময় আমরা লাইভে যেটা শুনলাম, দুটো অভিযোগ শুনলাম। এক নম্বর হলো তার বার্থ সার্টিফিকেট, আর 2 নম্বর হলো তার বাসায় মাদকের। কিন্তু এখানে তো তার একটা উল্লেখ করা হয়নি। এখানে বলা হচ্ছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা। এই যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি, এটা যখন আমি পড়লাম তখন আমার মনে পড়লো যে মেঘনা কিন্তু তার বলার সময় একটা ব্যক্তির নাম উচ্চারণ করছিলেন। তিনি হচ্ছেন ঈসা। উনি বারবার বলছিলেন ঈসাও জানে, ঈসা পাঠিয়েছে, এবং উনি এক পর্যায়ে বলছিলেন আমার যদি কিছু হয় তাহলে আমি এর জন্য অ্যাম্বাসেডর ঈসাকে দায়ী করব। স্পষ্টভাবে বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসেডর ঈসা এর জন্য দায়ী থাকবে। প্রশ্ন হচ্ছে কে ঈসা? অ্যাম্বাসেডর ঈসা বলতে যাকে বোঝানো হচ্ছে, পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে যেটা বুঝলাম, উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডর ঈসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে পুলিশ তাকে ধরেছে। এখন প্রশ্ন হলো, একজন অ্যাম্বাসেডর হতে পারেন, উনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উনি সেতু বন্ধন রচনা করেন, সবই হতে পারে, কিন্তু
উনি কি প্রভাব বিস্তার করে মেঘনা আলমকে ধরালেন? অথবা একজন অ্যাম্বাসেডার কি এভাবে প্রভাব বিস্তার করতে পারেন? তারও চেয়ে বড় কথা, প্রভাব বিস্তার করতে চাইলেই কি পুলিশ এভাবে কারো বাড়ির দরজা ভেঙে কাউকে এভাবে ধরে আনতে পারে? আপনাদের মনে আছে, কয়েকদিন আগের কথা বলি, মাস কয়েক আগের কথা, এই দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আপনাদের যদি কেউ বাড়িতে কেউ দরজা নক করে ধরতে যায় তাহলে আপনারা পুলিশকে ফোন করবেন এবং তার কাছে ওয়ারেন্ট দেখতে চাইবেন। এক্ষেত্রে কি পুলিশ সেই ওয়ারেন্ট দেখিয়েছিল? মেঘনা আলম বারবার বলছিল আপনারা ওয়ারেন্ট দেখান, দেখানো তো হয়নি। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো? যে আইনে, তারপর তার কী করা হলো, বৃহস্পতিবার দিন রাতের বেলা আদালতে তাকে উঠানো। রাতে আদালত থাকে, জরুরি ভিত্তিতে থাকে। কি এমন জরুরি ঘটনা ঘটলো যে রাত 10টায় থেকে আদালতে হাজির করলো ডিবি পুলিশ? ডিবি পুলিশকে প্রথমে বিভিন্ন জন জিজ্ঞাসা করেছিল আপনারা কি মেঘনা আলমকে ধরে এনেছেন? তারা প্রথমে অস্বীকার করেছে, পরে আবার ডিবি পুলিশই বলে আমরা ধরে এনেছি। এই যে অস্বীকার করার যে একটা আপনার সংস্কৃতি, প্র্যাকটিস, এটা এখনও কেন থাকছে? এটা তো হাসিনার আমলে ছিল। তাহলে কি হাসিনা আমলের নিয়ম এখনও দেশে প্রচলিত? এই কি আমাদের এই 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 সমস্ত অনিয়মের বিরুদ্ধেই তো মানুষ আন্দোলন করেছিল? এই আন্দোলনের ফল কি এটা? তাহলে কি পরিবর্তন হলো? দেখেন, তাকে শেষ পর্যন্ত আদালতে তোলা হলো রাত 10টায় এবং আদালতের বিচারক ওনাকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। কোনো ডিটেনশন আইনটা কি? যার অদ্ভুত একটা আইন বাংলাদেশে আছে, এটা করে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এটা মানে আপনার এই আইনটা বাংলাদেশে যত সরকার আসছে এ পর্যন্ত, ওই সরকারের সময় যত বিরোধী দল ছিল সবাই এই আইনটা নিন্দা করেছে এবং বলেছে তারা ক্ষমতায় গেলে এই আইনটা তারা বাতিল করে দেবে। যখনই তারা ক্ষমতায় গেছে তখন তারা এই আইনটা বাতিল করেনি। আইনটা কি? আইনটা শুনুন আপনারা। আইনটা হলো যে সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটাকে ধরে আনা দরকার, তাহলে কোনো ধরনের বিচার ছাড়াই একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই লোককে সরকার আটক রাখতে পারে। যেমন এক্ষেত্রে মেঘনা আলমকে 30 দিনের জন্য আটক রাখা হয়েছে। কোথায় আটক রাখা হয়েছে? কারাগারে। সাজাপ্রাপ্ত অন্যান্য অনেক আসামির সঙ্গে কী অপরাধ তার সেটা মেঘনা আলম জানে না, কী অপরাধ তার সেটা আমরাও কেউ জানি না, কিন্তু সরকার মনে করেছে তাকে নিয়ে আটক রেখেছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন প্রচলিত আছে কিনা আমি জানি না। যদি সেটা গণতান্ত্রিক দেশ হয়, এই আইনটাই তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এবং এই আইনে কিন্তু হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদদেরকে একে একে ধরে নিয়ে আটকে রাখা হতো। যে কাজ হাসিনা করত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য করত, সেই কাজ এই ইউনূস সরকারের পুলিশ বাহিনী করছে একজন মডেলকে আটকানোর জন্য। এবং যদ্দূর বুঝেছি সেটা কি, সেটা হলো ওই সৌদি অ্যাম্বাসেডারের সঙ্গে তার কি মানে সম্পর্কের টানা পড়েন, তার প্রতিফল। সৌদি অ্যাম্বাসেডার কেন এটা করলেন অথবা উনিই করলেন কিনা জানি না, কিন্তু মেঘনা আলমের অভিযোগ তো দেখেই গেল। আমি একটা কথা বলি, আপনারা যদি সৌদি অ্যাম্বাসেডারকে কোনো কিছু করতে চান, ছাড় দিতে চান, তাকে যদি স্ক্যান্ডাল থেকে রক্ষা করতে চান, তাহলে তো এই কাজ করতে আরও স্ক্যান্ডাল বাড়িয়ে দিলেন। ওই লোকের ইমেজটা এখন কোথায় গেল দাঁড়ালো? পুলিশ যেভাবে গেল, আচ্ছা আমি ধরে নিচ্ছি ওনাকে ধরা দরকার ছিল, রাষ্ট্রীয় স্বার্থে, পারস্পরিক সম্পর্কের স্বার্থে ওনাকে ধরা দরকার ছিল, আমি ধরে নিলাম, কিন্তু আপনাকে দরজা ভাঙতে হলো কেন? ওনাকে তো বললেই হতো আপনি আসেন, থানায় আসেন। ওনাকে আপনার টেলিফোন করে বললো, উনি তো বলেছিলেন বারবার যে আমি আমার আইনজীবী নিয়ে আসতেছি, তো ওনাকে আপনার আইনজীবী নিয়ে আসতে দিলেন না কেন? দরজা ভাঙতে হলো কেন ভাই? এটা কি এই সরকারকে বিব্রত করার জন্য হলো, নাকি এই সরকার আসলে এরকম? মুখে যাই বলুক না কেন মনে মনে তারা এরকমই করে। এই নমুনাকে আমাদের দেখতে হবে। এটা কি জাতির জন্য কোনো ভালো উদাহরণ তৈরি হলো? আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা এই ঘটনাটাকে কীভাবে বলবেন। তারা হয়তো বলবেন মেঘনা আলম কে? মেঘনা আলম ছোটোখাটো একটা ব্যক্তি, এই তো কোনো পলিটিক্যাল লিডার না, এর তো কোনো সামাজিক পরিচিতি না, এগুলো বলে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনার এই তুচ্ছতা ছিল কিন্তু একদিন আপনার গায়ে যেই লাগবে, এটা মাথায় রাখতে হবে। আপনি সবসময় গুরুত্বপূর্ণ থাকবেন না, আপনি পারেন না। দেশের যে কোনো নাগরিক, একজন ক্ষুদ্র ব্যক্তির জন্য এই ধরনের আচরণ যদি করা হয়, আপনি বলবেন আইন আছে, হ্যাঁ আইন আছে, মানে এই আইনটাই তো কালো আইন। এই আইনটা যাতে না থাকে সেই জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছিল, সেই জন্যই তো বিপ্লব হয়েছিল। যে বিপ্লবের মাধ্যমে আপনারা দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে আপনারা সেই কালো আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, সেই কালো আইনকে আপনি প্রয়োগ করলেন, এটা কাজ করলেন আপনারা। আমি জানি না এটা কি ব্যাখ্যা এই সরকার দেবে।